কথাটা বলতেই চট করে উঠে পড়ে আরুষ। আজকে অনেক ভালো ঘুম হয়েছে। তোমার ওই নরম হাতের ছোঁয়ায় মাথা ব্যথা পুরো উবে গেছে। আমার তো ঘুম থেকে উঠতেই মন চাইছিল না জান। ইচ্ছে করছিল সারা জীবন এভাবে থাকি। কথাগুলো বলে রিমকে ছড়িয়ে কপালে একটা ভালোবাসার পরশ রেখে দেয়। রিম হাত দিয়ে মুছে নেয়। তাতে আরুষ রেগে বলে, আমার ভালোবাসার চিহ্ন মেটানোর সাহস করো না জান। আবার কপালে কিস করে এবার আর ভয়ে মোছার সাহস হয়নি রিমের। তারপর আরুষ রিমকে বাসায় পৌঁছে দেয়। রাতে রিম বসে বসে আজকের ঘটনাগুলো ভাবছে। কি করে আরুষের থেকে বাঁচবে সেটাই চিন্তা করছে, কিন্তু কিছুই মাথা আসছে না। কি করবে? আরুষ যে ভয়ঙ্কর, মনে হয় না এত সহজে ওর থেকে ছাড়া পাবে। এসব ভাবতে ভাবতে ফোন বেজে উঠে স্ক্রিনে খারুশ লেখাটা ভেসে ওঠে। রিম ফোন ধরে না। এদিকে আরুষ বারবার রিমকে কল দিচ্ছে, কিন্তু ও ফোন ধরছে না। বাজতে বাজতে বিরক্ত হয়ে ফোন অফ করে ঘুমিয়ে পড়ে। আরুষ আবার কল দেয়, এবার ফোন অফ পায়। রাগে দেয়ালে একটা পাঞ্চ মেরে বারান্দায় চলে যায়। তারপর একটার পর একটা সিগারেট খেতে থাকে। ফোনে রিমের একটা পিক বের করে দেখতে দেখতে মনে মনে বলে, কেন জান, কেন এত কষ্ট দাও আমায়? তোমায় ছাড়া থাকতে কষ্ট হয় আমার, সেটা তুমি বোঝো না? তোমায় আমি কতটা ভালোবাসি আমার কলিজা কেটে যদি দেখাতে পারতাম। আমার ভালোবাসার মানুষগুলো কেন আমার থেকে দূরে চলে যায়? কেন? তারপর চোখ মুখ শক্ত করে বলে, কিন্তু আমি আর তোমাকে হারাতে পারবো না। তোমায় নিজের করে নিব, সেটা তুমি চাও বা না চাও। সকালে ঘুমের মধ্যে মনে হচ্ছিল রিমের কারো বুকে ঘুমিয়ে আছে এবং কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। চোখ খুলতেই শকড রিম। ও নিজেকে আরুষের বুকে আবিষ্কার করে। কিন্তু আরুষ এখানে কি করছে? সারা রাত কি এভাবেই ঘুমিয়েছিল? আর কিছু ভাবতেই পারছে না। আরুষের থেকে সরার চেষ্টা করছে, কিন্তু যে শক্ত করে ধরেছে ছাড়তেই পারছে না। জোরে ধাক্কা দিতে থাকে। আরুষ আড়ামোড়া ভাঙিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে। জান, ঘুমাতে দাও। এদিকে রিম রাগে ফেটে পড়ছে। আরুষের সাহস থেকে অবাক নহে পারছে না। এই, আপনার সাহস তো কম না? আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। আপনার বাসায় কি বেড নেই নাকি? এখানে আসছেন ঘুমাতে? আমি কিভাবে আসছি এখানে? আমি কিন্তু এখন চিৎকার করব, ছাড়ুন। আরুষ চোখ বন্ধ রেখেই বলতে শুরু করে, বাড়িতে বেড আছে, কিন্তু তুমি নেই। আর আমি কিভাবে আসছি না জানলেও চলবে। তোমার চিৎকার করতে ইচ্ছা করলে করো, তাতে আমার সুবিধাই হবে। সবাই এই অবস্থায় আমাদের দেখে সোজা বিয়ে দিয়ে দিবে। রিম রাগী গলায় বলে। রাতে আমার সাথে কি করেছেন বলুন? হ্যাঁ, আপনি একটা লুচ্চা, বদমাশ, ইতর। আমার লাইফটাকে তেনা তেনা বানিয়ে ফেলেছেন। রিমের কথায় রাগে চোখ লাল হয়ে যায় আরুষের। তারপর রিমকে বিছানার সাথে চেপে ধরে বলে, শাট আপ। তোমার সাহস তো কম না? আরুশ খানের কল রিসিভ করো না, ফোন অফ করে দাও। তুমি আমার থেকে পালাতে পারবে না জান। যত তুমি দূরে যাবে তত তোমার কাছে চলে আসবো জান। আমার কল রিসিভ না করে ভুল করেছো জান। আমাকে কষ্ট দিয়ে কী পাও তুমি? তোমার না দেখলে আমার কষ্ট হয়, তাই এখানে চলে এসেছে। কিন্তু এসে তোমার মায়া মুখটা দেখে আমার সব রাগ উধাও হয়ে যায়। তারপর চলে যাব, কিন্তু তোমার আম্মু ভেবে ঘুমের ঘরে আমাকে জড়িয়ে ধরো। তারপর কখন সে ঘুমিয়ে পড়ি বুঝতেও পারি না। এত জোরে চেপে ধরায় রিম হাতে অনেক ব্যথা পায়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু আরুষের সেদিকে কোনো খেয়ালই নেই। ইচ্ছা হলে তোমায় অনেক কিছু করতে পারতাম, বাট করি নাই, বিকজ ইউ আর মাই লাভ। এইভাবে তোমাকে চাই না আমি। কথাগুলো দাঁতে দাঁত চেপে বলে চলে যায় আরুষ। আর রিম ওখানে বসে কাঁদতে থাকে। হাতের দিকে তাকিয়ে দেখে চেপে ধরা জায়গাটা লাল হয়ে আছে। তারপর চোখ মুছে ফ্রেশ হয়। কলেজে যাওয়ার জন্য রিক্সার জন্য ওয়েট করছে রিম। তখনই ওর সামনে একটা গাড়ি এসে থামে। ওর মুখে একটা কিছু স্প্রে করে, সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এদিকে আরুষ অফিসে বসে কাজ করছে আর ভাবছে, কেন রিম ওকে পছন্দ করে না? একটু ভালোবাসলে কি হয়? কেন এত কষ্ট দেয় ওকে? না চাইতেও ও নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে তার মায়াবতীকেও অনেক কষ্ট দিয়ে ফেলে। তারপর নিজেই কষ্ট পায়। হঠাৎ একটা ফোন আসে আরুষের কাছে। কলটা ধরতেই চোখ মুখ শক্ত হয়ে যায় আরুষের। রাগে লাল হয়ে যায় মুহূর্তেই। রাগী গলায় বলে, তুই কেন কল করেছিস? ওপাশ থেকে কেউ বিশ্রী হাসি দিয়ে বলল। কেন রে? পছন্দ হলো না আমার কল পেয়ে? আরুষ রেগে কল কাটতে যাবে, তখনই বলে, নো নো কল।
এই ভুল করবি না, না হলে তোর জানের জান নিয়ে নিব। কথাটা বলতেই থমকে যায় আরুষ। মানে? তোর ভালোবাসার মানুষ, তোর জান পাখি, কি যেন নাম? ও হ্যাঁ, রিম, এখন আমার খাঁচায় বন্দি। কথাটা শুনে আরুষ চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার জানের দিকে হাত বাড়াস? তোর হাত আমি কেটে নিব। এত গলা ফাটিয়ে লাভ নেই, তুই আমার কিছুই করতে পারবি না। বলেছিলাম না, তোর জিনিসগুলো আমি নিজের করে নিব। এখন তোর প্রেমিকাকেও আমি আমার করে নিব। একটা ঠাসা জিনিস তোর জানটা। কই থেকে পেলি রে ভাই? আরুষ রেগে ফোন আছাড় মারে। চোখ লাল টকটকে হয়ে আছে। ওকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। তারপর রাগে গার্ডগুলোকে ডাক দেয়। আরুষের এই রূপ দেখে সবাই তো ভয় পেয়ে যায়। এদিকে চোখ খুলে তাকাতে অচেনা এক জায়গায় নিজেকে আবিষ্কার করে রিম। হাত পা নাড়াতে পারছে না, আর কথাও বলতে পারছে না, কারণ ওর হাত পা দড়ি দিয়ে বাঁধা আর মুখে টেপ মারা। চারিদিকে তাকিয়ে দেখে একটা অন্ধকার ঘরে ওকে আটকে রাখা হয়েছে। বুঝতে পারছে না এখানে কিভাবে এলো, কে নিয়ে এলো। কিছুই মনে করতে পারছে না রিম। শুধু এইটুকু মনে আছে, শুধু একটা ঘ্রাণ ওর নাকে লেগেছিল। তারপর আর কিছুই মনে নেই। ভয়ে কান্না পাচ্ছে রিমের। বুঝতে পারছে না কিভাবে এখান থেকে বের হবে। হাত পা ছোটাছুটি করতে লাগে, কিন্তু এত শক্ত করে বেঁধে রেখেছে, কিছুতেই ছাড়াতে পারছে না। হঠাৎ দরজা খোলার শব্দে কেঁপে ওঠে রিম। ভয়ে হাত পা গুটিয়ে নেয়। দরজা খুলে কয়েকটা লোক রুমে ঢুকে। সামনে থাকা লোকটার পিছন থেকে লোকগুলো উদ্দেশ্য করে বিচলিত হয়ে যায়। এই, তোরা ওকে এভাবে হাত বেঁধে রেখেছিস কেন? ব্যথা পাবে। আর মুখে টেপ দিয়েছিস কেন? বলে মুখের টেপটা খুলে ফেলে। মুখটা খুলতেই রিম ওদের জিজ্ঞেস করে, কারা আপনারা? আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? আরে বাবু, ভয় পাচ্ছ কেন? বলে অট্ট হাসিতে ফেটে পড়ে। রিম আবারও বলে, আমাকে ছেড়ে দিন প্লিজ। ছেড়ে দিব? মুখ চেপে ধরে বলে, তোকে তোকে ছেড়ে দিলে কি করে হবে? তোকে কষ্ট দিলে তোর প্রেমিক আরুষ কষ্ট পাবে, আর আমি সেটাই চাই। তোর আরুষ আমার ব্যবসার 12টা বাজিয়ে তোদের শান্তি মতো থাকতে দিব। কোনো দিনও না। এবার বুঝবি তুই আরুষ, পাপ্পুর সাথে টেক্কা দেওয়ার মজাটা। মুখ ছেড়ে দিয়ে আবার অট্টহাসিতে ফেটে ওঠে। পাপ্পুর কথা রিমু কিছুই বুঝতে পারছে না, তবে এটুকু বুঝতে পেরেছে আরুষের সাথে শত্রুতা থেকে ওকে ধরে নিয়ে এসেছে। রিম বলে যে ওর সাথে আরুষের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরা কিছুতেই বিশ্বাস করছে না। পাপ্পু খুবই লোভী দৃষ্টিতে নজর দেয় রিমের উপর। এতে রিম ঘাবড়ে যায়। আস্তে আস্তে এগুতে থাকে রিমের দিকে। রিম পিছাতে থাকে, কিন্তু এতে কোনো ভ্রুক্ষেপ নেই পাপ্পুর। ওনা এক টান দিয়ে ফেলে দেয়। রিম ভয়ে কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ। আরে বাবু, কাঁদে কেন? আমি কি তোমায় মারবো নাকি? আমি তো তোমায় আদর করবো। এসো, কাছে এসো। বলে রিমের একেবারে কাছে চলে আসে। হঠাৎ দরজা ভেঙে কেউ ভিতরে চলে আসে, আর সেটা কেউ নয়, আরুষ। রিম ছুট রিম কিছুটা স্বস্তি পায়। আরুষ এসেই পাপুকে বেদরম পেটাতে থাকে। আরও কয়েকজন পাপুর লোক হামলা করে আরুষের উপর। কয়েকটা গার্ড এসে তাদের মারতে থাকে। আর এদিকে পাপ্পুকে মারতেই থাকে আরুষ। থামবার কোনো নামই নেই, আর চিৎকার করে বলতে থাকে, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস তুই আরশ খানের জানের দিকে হাত বাড়াস? তোর হাত আমি ভেঙে দিব। হাত মোচড় দিয়ে ভেঙে ফেলে। আরুষের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। আরুষ রিমের কাছে দৌড়ে যায়। জান, জান, তুমি ঠিক আছো? তুমি ভয় পেও না। এই তো আমি এসে গেছি জান। বলে রিমকে জড়িয়ে ধরে। হাত পার বাঁধন খুলে দেয়। মাটি থেকে পড়ে থাকা ওড়না নিয়ে রিমের শরীরে জড়িয়ে দেয়। আরুষ হাতটা ধরতেই রিম ব্যথায় চিৎকার করে ওঠে। এত জোরে দড়ি বাঁধনে এত জোরে দড়ির বাঁধার কারণে হাতে দাগ হয়ে আছে। এতে আরুষ নিজেকে কন্ট্রোল করতে না পেরে আবারও পাপ্পুকে কয়েক ঘা দিয়ে আসে। রিম ভয়ে মুখ থেকে একটা শব্দও বের করতে পারছে না।
তারপর ওর কোমর থেকে বন্দুক বের করে গুলি মারতে পাপ্পু মাটিতে লুটিয়ে পড়ে। এত রক্ত দেখে আর নিতে পারছে না রিম, ভয়ে চিৎকার করে জ্ঞান হারায়। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে রিম। তাকাতেই দেখতে পায় আরুষ ডাক্তারদের শাসাচ্ছে। একজন ডাক্তার বলছে, দেখুন উনি ঠিকই আছেন। কথাটা বলতে আরুষ ধমক মেরে বলে, তাহলে এখনও জ্ঞান ফিরছে না কেন? কী চিকিৎসা করছেন? ডাক্তাররা ভয় পেয়ে যান, তাদের মুখ দেখেই সেটা বোঝা যাচ্ছে। একজন বলে, কোনো কিছু থেকে শকড হয়েছেন, যেটা না নিতে পেরে অজ্ঞান হয়েছেন। এটা নর্মাল। আর ওনার শরীর অনেক দুর্বল। চিন্তা করবেন না, আমরা স্যালাইন পুশ করেছি কিছুক্ষণের মধ্যে। তারপর রিমের দিকে নজর দিতেই দেখে রিম চোখ খুলছে। এই তো জ্ঞান এসেছে। আরুষ দৌড়ে রিমের কাছে আসে, বিচলিত হয়ে জিজ্ঞেস করে, জান, তুমি কি ঠিক আছো জান? রিম কিছুক্ষণ আগের গুলি করা দৃশ্যটা মনে পড়তেই আঁতকে ওঠে। তখন আরুষ কতটা ভয়ঙ্কর লাগছিল। ভয়ে ওর থেকে দূরে সরে যায়, ছোট্ট করে উত্তর দেয়। হুম। আরুষ বেশ বুঝতে পারছে রিম ওকে ভয় পাচ্ছে। ওর হাতটা শক্ত করে ধরে বলে, ভয় পাচ্ছ কেন জান? তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না জান। জড়িয়ে ধরতে রিম ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলে, রিম আমার কাছে আসবেন না, আপনি একটা খুনি। আপনি ওই লোকটাকে মেরে ফেলেছেন। তাহলে কি করব? ও তোমার গায়ে হাত দিয়ে সাহস করেছে, ওকে আমি এমনি এমনি ছেড়ে দিব? তাই বলে মেরে ফেলবেন? পুলিশে দিতে পারতেন। পুলিশ ওর কিছুই করবে না, ঘুষকিয়ে ছেড়ে দিবে, আবারও তোমার দিকে নজর দিবে। তাই একেবারে ওকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। রিমিকে জড়িয়ে ধরে বলে, তুমি ভয় পেও না জান। আরুষকে যত দেখছে ততই ওর ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে কুঁকড়ে যাচ্ছে। আরুষ কিছু ফল এনে জোর করে খাইয়ে দেয় রিমকে। তারপর রিম বাসায় যাওয়ার জন্য বলে। আরুষ আর কথা না বাড়িয়ে ওকে কোলে তুলে নেয়। আমি হেঁটে যেতে পারবো, ছাড়ুন আমাকে। রিমের কথায় কোনো ভ্রুক্ষেপ না করে সোজা হাঁটতে থাকে। রিম কিছু বলার সাহসও পায় না। চারিদিকে সবাই ওদের দিকে হাঁ করে তাকায়। রিম রিম লজ্জায় মুখ লুকিয়ে রাখে। গাড়িতে গিয়ে সিটে বসিয়ে দিয়ে সিট বেল্ট লাগিয়ে দেয়। তারপর আরুষ গাড়ি স্টার্ট দেয়। গাড়ি থামতেই রিম বাসার ভিতরে ঢুকে যায়। আরুষ তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। তারপর স্টিয়ারিংয়ে হাত জোরে আঘাত করে মনে মনে বলে। কেন আমাকে বুঝো না তুমি? কেন? তারপর গাড়ি ঘুরিয়ে চলে যায়। রিম বাসায় ঢুকতেই ওর মা জিজ্ঞেস করে, তোর ফোন সুইচ অফ কেন? আর এত লেট কেন আসতে? চার্জ শেষ হয়ে গেছে, আর কিছু নোটের জন্য ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, তাই লেট হয়েছে। বলে সোজা ভিতরে চলে যায়। ঘটে যাওয়া ঘটনা বলে সোজা ভিতরে চলে যায়। এই ভয়ানক কাণ্ডগুলো জানাতে সাহস পায় না রিম। রাতে ডিনারে সবাই ওর জন্য ওয়েট করছে খাবার টেবিলে। রিম না চাইতেও খেতে যায়। খাওয়ার সময় রিমের বাবা মুখে ওর বিয়ের কথা শুনে চমকে ওঠে। পাত্রপক্ষ কোনো বিয়েতে দেখে নাকি ওকে পছন্দ করে। আর রিমের বাবাও রাজি, কারণ এর আগের বিয়েটা ভেঙে যাওয়ায় লোকের মুখে অনেক কানাঘোষা চলেছে। এটা থামাতেই উনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিতে চান। কথাগুলো রিম শুধু হাঁ করে শুনছে। ও ভাবতেই পারছে না এত তাড়াতাড়ি বাবা আরেকটা বিয়ের সম্বন্ধ দেখবে। সবাই জানতে চাইলো রিম কি চায়, বুঝতে পারছে না কি উত্তর দিবে। কোনো দিন পরিবারের অবাধ্য হয়নি রিম। বাবা মা ভাইয়া যা বলেছে তাই শুনেছে। আজও তার ব্যতিক্রম হতে পারল না। তোমরা যা ভালো বুঝো তাই করো, এই কথাগুলো ছাড়া আর কিছুই বলল না। খাবার খেয়ে রুমে চলে আসে। বিয়ের কোণে সেজে বসে আছে রিম। আজ ওর বিয়ে, বাড়ি ভর্তি মেহমান। এই এক সপ্তাহের মধ্যে ওর বিয়ে হয়ে যাবে ভাবতে পারেনি। রিমের হবু স্বামী নীরব আহমেদ পেশায় বিজনেসম্যান। তেমন কথা হয়নি ওদের মধ্যে। এর মধ্যে একবারের জন্য বাইরে বের হয়নি। বিয়ের শপিং সব ছেলের পক্ষ থেকে করা হয়েছে। রিমকে সবাই জোর করেছিল, কিন্তু ও যায়নি। এই এক সপ্তাহ আরুষের ভয়ে ফোন অফ করে রেখেছে। মনে মনে খুব ভয় পাচ্ছে রিম। আরুষ কতটা ভয়ানক ওর থেকে ভালো আর কে জানে। যদি বিয়েতে কোনো গন্ডগোল করে, এসব ভাবছিল। তখন পাশ থেকে নিশি হালকা ধাক্কা দিয়ে বলে,
কিরে কি ভাবছিস? জিজুর কথা? রায় ও নিশির সাথে তাল মিলিয়ে বলে হাসতে লাগলো। আরে বোন, তোর সইছে না ওর জিজুকে দেখার জন্য। দেখবি দেখবি, একটু ওয়েট কর না। রিম রাগী দৃষ্টিতে তাকালো ওদের দিকে। ওর তাকানো দেখে হাসি থামিয়ে দিল। শাট আপ গাইস, আমি ভাবছি খরচের কথা। আমার খুব ভয় করছে। প্লিজ এত চাপ নিস না, ওই গুণটা কিছুই করবে না। আজকে তোর বিয়ে, সো এনজয় কর। মুখটা তো বাঁদরের মতো বানিয়ে রাখছোস। নিশি কথাটা শেষ না করতেই ওর মা আসলেন নিচে নিয়ে যাওয়ার জন্য। কাজী কবুল বলার জন্য তাড়া দিচ্ছে, কিন্তু রিম কবুল বলছে না। খুব কষ্ট হচ্ছে ওর। চোখ দিয়ে দু ফোঁটা জল বেরিয়ে গেল। কবুল বলবে ঠিক তখনই জোরে একটা শব্দ কানে বাজতে কেঁপে ওঠে সবাই। সামনে আরুষ দাঁড়িয়ে আছে বন্দুক হাতে। শব্দটা যে এই বন্দুক থেকে বের হয়েছে বুঝতে বাকি রইল না। আরুষকে দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় রিমের। আরুষের চোখ রক্তের মতো লাল হয়ে আছে। আগের চেয়ে অনেক ভয়ঙ্কর লাগছে। রায় আর নিশি ভয়ে দুজন দুজনের দিকে তাকাচ্ছে। বাড়িতে পুরো হট্টগোল বেঁধে যায়। আরুষ গিয়ে সোজা বরের কাছে যায়। গিয়ে কয়েকটা ঘুষি মেরে বলে, বিয়ে করার অনেক শখ না তোর? শখ আজ মিটিয়ে দিব। ভয়ে সবাই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আরুষ আবার বন্দুকের গুলি ছোড়ে। সবাই ভয়ে চিৎকার দিয়ে ওঠে। আরুষ ভয়ানক এক হুঙ্কার দিয়ে বলে, বাঁচতে চাইলে সবাই চুপ কর। এই বিয়ে হবে না। হ্যাঁ, বিয়ে হবে, সেটা আমার সাথে। কি হচ্ছেটা কি? কারা তোমরা? কি চাও এখানে? আপনার মেয়েকে শ্বশুরাব্বা, আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। রিয়াদ এগিয়ে আসতেই ওর মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে একটা লোক। রিয়াদ রেগে বলে, মগের মূল্যক নাকি? কি পেয়েছো তোমরা? ভালোই ভালোই এখান থেকে চলে যাও, না হলে পুলিশ ডাকবো। আরুষ হা হা করে হাসতে লাগলো। পুলিশ তো আমার বাপ পকেটে থাকে। এই আরুশ খানকে পুলিশের ভয় দেখিয়ে লাভ নাই। তোমার বোনকে আমি ভালোবাসি, কিন্তু সে তো আমার কথা শুনলো না। আমার ভালোবাসা অন্য কাউকে বিয়ে করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ইম্পসিবল। কথাটা বলে রিমের দিকে যায়। রিম ভয়ে তো মরমর অবস্থা। রিমের হাতটা ধরে দাঁত কটমটিয়ে বলে, আমাকে ছেড়ে তুই বিয়ে করবি? বিয়ে করার অনেক শখ, তাই না? সবাই শকড আরুষের কথা শুনে। রিমের মা বাবা রিয়াদ তাকায় রিমের দিকে। রিমের মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে না। আরুষ রিমকে টেনে বসিয়ে দিল। তারপর কাজীকে বলল বিয়ে পড়াতে। কাজী কিছুতে বিয়ে পড়াতে রাজি হয় না। কাজীর মাথায় বন্দুক ঠেকাতেই কাজী রাজি হয়ে যায়। রিমের বাবা রেগে বলেন, আমার মেয়েকে ছেড়ে দাও বলছি, ভালো হবে না। রিয়াদকে দু তিনজন মিলে আটকে রেখেছে। রিম হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে কিন্তু পারে না। কাজী বিয়ে পড়ানো শুরু করে দেয়। আরুষকে কবুল বলতে আরুষ কবুল বলে দেয়। এবার রিমের পালা। রিম কিছুতেই কবুল বলছে না। আমাকে ছাড়ুন বলছি। আমি এই বিয়ে করব না। জোর করে ভালোবাসা হয় না। জোর করেই হবে জান। বলে আরুষ রিমের বাবা মার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, যদি কবুল না বলো তাহলে তোমার বাবা মা ভাই সবাইকে মেরে ফেলবো। এখানে কাউকে জীবিত রাখবো না। কথাটা শুনে কেঁদে দেয় রিম। অনেক আকুতি মিনতি করে ছেড়ে দেওয়ার জন্য। রিয়াদ হুঙ্কার দিয়ে বলে, ছেড়ে দে আমার বোনকে। রিম, তুই কবুল বলিস না। আরুষ রেগে ঘাড়দের বলে, ওকে গাইস, এক এক করে সবাইকে মার। প্রথমে ওর মা বাবাকে। কথাটা বলতে সবাই চিৎকার করে উঠে ভয়ে। রিম কেঁদে বলে, ওকে ওকে বলছি। কো 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 কো- কবুল। এবার প্লিজ সবাইকে ছেড়ে দিন। আরুষ রিমকে নিয়ে ওর বাবা মাকে সালাম করে। ওকে টেনে ওখান থেকে চলে যেতে রিয়াদ রাগী গলায় বলে, আমার বোনকে নিয়ে কোথায় যাচ্ছিস? ছাড় ওকে। প্রতি উত্তরে আরুষ বাঁকা হেসে বলে, বিয়ের পর মেয়েরা যেখানে যায় সেখানে। বলে রিমকে টানতে টানতে বেরিয়ে যায়। সাথে গার্ডগুলোও চলে আসে। বিয়েবাড়ি পুরো নিস্তব্ধ। এতক্ষণ যেখানে হইচই ছিল এখন সেখানে পিনপতন নীরবতা। রিমের মা বাবা কাঁদছেন। পুলিশ ডাকা হয়েছে। জামাই পক্ষ অলরেডি চলে গেছে। পুলিশকে সব কিছু বলা হয়েছে। রায় আর রিম কাঁচুমুচু হয়ে এক কোণায় বসে আছে।
রিয়াদ গিয়ে ওদের সামনে দাঁড়ায়, ওদেরকে জিজ্ঞেস করে ওরা এই বিষয়ে কি জানতো। রিয়াদের রাগী কণ্ঠ দেখে গড় করে সব বলে দেয়। দেয়ালে পাঞ্চ মেরে রিয়াদ বলে, এত কিছু হয়ে গেল আর আমরা কিছুই জানতে পারলাম না। পুলিশ সব জায়গায় আরুষকে খুঁজছে, চেকপোস্ট বসিয়েছে, সব জায়গায় আরুষের পিক পাঠিয়েছে। রিমের বাবা বললেন, প্লিজ আমার মেয়েকে ওই গুন্ডার হাত থেকে বাঁচান। দেখুন, আরুশ খান কিন্তু ভয়ানক গুন্ডা। কয়েকটা খুনের মামলা হয়েছে ওর বিরুদ্ধে, কিন্তু প্রমাণের অভাবে আর টাকার গরমে ওর কিছুই করতে পারেনি। আমরা আমাদের মতো চেষ্টা করছি। পুলিশের কথা শুনে রিমের মা কান্নায় ভেঙে পড়েন। একটা পুরনো বাড়িতে নিয়ে আসে রিমকে। রুমে গিয়ে রিমকে চড় মারে আরুষ। রিম গালে হাত দিয়ে কান্না করতে থাকে। গাড়িতেও এক মুহূর্তের জন্য কান্না বন্ধ করেনি। আরুষ চুলের মুঠি ধরে তুলে বলে, এটা তোর শাস্তি। এত বড় সাহস, তুই অন্য কাউকে বিয়ে করবি আমাকে ছেড়ে। এই 7 দিন আমাকে অনেক কষ্ট দিয়েছিস। আমি ঘুমাতে পারিনি, খেতে পারিনি, পাগল হয়ে গেছি তোর জন্য। আর তুই শান্তিতে বিয়ে করে সংসার করবি? রিম ব্যথায় বলে, ছাড়ুন, আমার ব্যথা লাগছে। লাগুক, তোর কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই, তাই না? তোরে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি, সেটা তুই বুঝেও বুঝলি না কেন? আমি গুন্ডা বলে, খুনি বলে ভালোবাসা যায় না? এখন এই গুন্ডার কাছে সারা জীবন থাকতে হবে? আরুষ রিমকে ধাক্কা দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে। রিমের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে, ওর ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। রিম ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। রিমের ঠোঁটে সব রাগ ঝাড়ছে, এত জোরে জোরে কামড় দিচ্ছে যে ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। এক এক করে রিমের গা থেকে ওড়না খুলে ফেলে লেহেঙ্গার ব্লাউজ টেনে ছিঁড়ে ফেলে। রিমের সারা শরীরে কামড় দিতে থাকে, সমস্ত শরীর জুড়ে আরুষ শাসন করতে থাকে। এক 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 করে রিমকে পুরো নিজের করে নেয় আরুষ। হাজার চেষ্টা করেও আটকাতে পারেনি রিম। রিম ব্যথায় কাতরাচ্ছে, অঝরে চোখ দিয়ে জল পড়ছে। আরুষের সেদিকে কোনো লক্ষ্য নেই। রিম আর নিতে পারছে না। আরুষ অনেকক্ষণ শারীরিক নির্যাতনের পর ক্লান্ত হয়ে ছেড়ে দেয় রিমকে। দরজা বন্ধ করে চলে যায়। রিম ওখানেই কান্না করতে থাকে। ও সারা শরীরে কামড়ের দাগ, ব্যথায় নড়তে পারছে না রিম। আরুষ যে এই কাজটা করবে ভাবতে পারেনি। চোখে মুখে আরুষের প্রতি শুধু ঘৃণাই কাজ করছে। আরুষ ছাদে এসে একের পর এক সিগারেট খেতে লাগে। ছাদের দেয়ালে জোরে একটা পাঞ্চ মারে। তার কলিজাকে যতটা না কষ্ট দিয়েছে তার চেয়ে দ্বিগুণ কষ্ট পাচ্ছে। আরুষ চায়নি রিমকে জোর করে নিজের করে পেতে। জীবনে অনেক কিছু জোর করে আদায় করেছে, এমনকি আদায় করতে গিয়ে কত লোককে মেরেছে হিসাব নেই, কিন্তু তার মধ্যে যে নিজের ভালোবাসাকে জোর করে পেতে হবে ভাবতে পারেনি। কিছুই করার ছিল না আরুষের। ওর শুধু রিমকে চাই, সেটা যদি জোর করে হয় তাহলে তাই। রাত 8টা। অনেকক্ষণ পরে আরুষ রুমে আসতে দেখে রিম এলোমেলো হয়ে বেডশিট গায়ে জড়িয়ে ঘুমিয়ে আছে। চোখের কোণে জল এখনো লেগে আছে। আরুষ ধীর পায়ে বিছানায় বসে, এলোমেলো চুলগুলো কানের কাছে গুজে দেয়। নিজের প্রেয়সীকে এভাবে দেখে বুকটা মোচড় দিয়ে ওঠে। ভাবে রাগের মাথায় কতটা কষ্ট দিয়েছে তার কলিজাকে। কিছু একটা ভেবে রিমকে পাজা কোলে তুলে নেয়। সাথে সাথে রিমের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে নিজেকে আরুষের কোলে দেখতে পায়। আচমকা এরকম করায় ভয় পেয়ে যায় রিম। ও ভাবছে এখন কি করবে ওর সাথে। পরক্ষণে ভাবে কি আর করার বাকি আছে, সব কিছু শেষ। আরুষ সোজা ওয়াশরুমের দিকে যায়। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। রিম কথাগুলো বলে ছোটাছুটি করছে। আরুষের এতে কোনো ভ্রুক্ষেপ নেই। ওয়াশরুমের শাওয়ারের নিচে দাঁড় করিয়ে কাবার্ড থেকে একটা শাড়ি, পেটিকোট আর ব্লাউজ এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। কথাটা বলে চলে আসে আরুষ। শরীরে ব্যথায় দাঁড়িয়ে থাকতে পারছে না। দরজা লাগিয়ে শাওয়ারের নিচে বসে কাঁদতে থাকে। আয়নায় নিজের শরীর দেখছে আর চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। পেটে সারা শরীরে অজস্র কামড়ের দাগ লাল হয়ে আছে। কোনো মতে শাওয়ার সেরে সুতি শাড়িটা পরে বেরিয়ে আসে। রুম ফাঁকা, আরুষ রুমে নেই। আয়নার সামনে দাঁড়াতে নিজেকে চিনতে পারে না। খুবই অচেনা লাগছে।
ঠোঁটের দিকে চোখ পড়তেই চোখের কোণে জল জমে যায়, ঠোঁট ফুলে লাল হয়ে আছে। এই একদিনে যেন ওর জীবনের ইতিহাস পাল্টে গেল। হঠাৎ কারো জড়িয়ে ধরায় চমকে যায় রিম। পরক্ষণেই বুঝতে পারে এটা আরও ছাড়া আর কে হবে। রিমের কাঁধে হালকা করে ঠোঁট ছুঁয়ে দেয়। এই ছোঁয়ায় কোনো রাগ নেই, শুধু ভালোবাসা মিশে আছে। তারপর আলমারি থেকে একজোড়া চিকন সোনার চুড়ি এনে জোর করে পরিয়ে দেয়, মাথায় কাপড় দিয়ে দেয়। এইবার পুরো বউ বউ লাগছে। আরুশ খানের বউ রিম খান। রিম হাত ছটকা মেরে সরিয়ে দেয়। আমি আপনার বউ নই। এত লোককে সাক্ষী রেখে বিয়ে করলাম, শ্বশুরবাড়ির সবার সামনে, তারপর বলছো বউ নয়? আরুষের এই কথা শুনে রিমের যেন শরীর জ্বলে যাচ্ছে। তারপর টেনে রিমকে খাটে বসিয়ে দেয়, বেডসাইড টেবিল থেকে খাবারের প্লেট এনে বলে, নাও খেয়ে নাও, অনেকক্ষণ কিছু খাওনি। খাবো না। বলে চলে যেতে আসতে নিলেই আরও জোর করে বসিয়ে দেয়। রিম রেগে বলে, ছাড়ুন আমাকে। আমাকে ভোগ করে শান্তি হয়নি, এখন নাটক দেখাচ্ছেন। আপনার যা পাওয়ার তা তো পেয়ে গেছেন, এখন আমারও ভোগ করার বাকি আছে। তাই খাবার দিয়ে বাঁচিয়ে রাখছেন। আপনার দেওয়া খাবার আমি খাবো না। কথাগুলো বলে আরুষের দিকে তাকায়, রাগে হাত মুষ্টি করে রেখেছে, দাঁতের দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। রিমের বলা কথাগুলো ওর বুকে যেন তীরের মতো বিঁধছে। আরুষের এই চেহারা দেখে আর কিছু বলার সাহস পায় না। আরুষ হুঙ্কার দিয়ে বলে, শাট আপ। যা কিছু করেছি সেটা তুমি করতে বাধ্য করেছো জান। সো চুপচাপ খাবারগুলি শেষ করবে, না হলে জোর করে খাইয়ে দিব। আমি এসে যেন খাবার প্লেট না দেখি, আর ভুলিও পালাবার চেষ্টা করবে না। এই বাড়ির চারিদিকে গার্ড রাখা আছে। বলতে বলতে আরুষ টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর শাওয়ার শেষে চুল মুছতে মুছতে বের হয় আরুষ। রিমের দিকে চোখ দিতেই দেখে রিম আগের ন্যায় বসে কান্না করছে, খাবার আগের জায়গায় পড়ে আছে। রাগ উঠলেও রিমের চোখের জল দেখে কিছু বলে না। এই জেদি মেয়েকে নিয়ে যে কি করি। অবশ্য আরুশ খানেরই তো বউ, একটু অ্যাটিটিউড থাকবেই। কথাগুলো মনে মনে আওড়ায় আরুষ। খাবার প্লেট নিয়ে এক লোকমা রিমের মুখে পুরে দেয়। আকস্মিক এরকম করায় রিমের কান্না থেমে যায়, চোখ বড় বড় করে তাকায়। আরুষ শুধু টাওয়াল পরে আছে, বুকে বিন্দু বিন্দু পানি জমে আছে। রিমকে তাকিয়ে থাকতে দেখে আরুষ বাঁকা হেসে বলে, আমি তো তোমারই, অনেক দেখতে পাবে। এখন খাবারটা শেষ করো। লজ্জায় আর রাগে চোখ সরিয়ে নেয় রিম। প্লেটের সব খাবার জোর করে খাইয়ে দেয় আরুষ। না চাইতে খাবারগুলো খেতে হয় রিমের। খাবার খাচ্ছে আর ভাবছে কি করে আরুষের থেকে মুক্তি পাওয়া যায়। এখান থেকে পালাতে হবে, কিন্তু কি করে পালাবে? আর পালিয়ে কী বা হবে? আরুষ যে গুন্ডা, ঠিক ধরে ফেলবে। খাবার শেষ করে একটা পেইন কিলার খাইয়ে দেয় রিমকে, নিজেও খাবার খেয়ে নেয়। প্লেট নিচে রেখে এসে দেখে বিছানার এক কোণে রিম ঘুমিয়ে আছে। আরুষও বিছানায় গিয়ে একটানে রিমকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে। এতে রিম নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু স্বাভাবিকভাবে ব্যর্থ হয়। আরুষকে কিল ঘুষি চিমটি দিতে থাকে, এতেও কোনো ভ্রুক্ষেপ নেই তার। এত ছটপট করছো কেন? খুব ঘুম পাচ্ছে জান, ঘুমাও। তো ঘুমাস না, আমাকে কেন ধরে রেখেছিস? শালা বজ্জাত নাইজেরিয়ান, উগান্ডা, গেরিলার নানা খচ্চর একটা। কথাগুলো মনে মনে বলতেই কি বিড়বিড় করে বলছো জান? আমি এভাবে ঘুমাতে পারি না, ছাড়ুন আমাকে। এখন থেকে এভাবে ঘুমোতে হবে, অভ্যাস করে নাও জান। রিম কিছু উপায় না পেয়ে বাধ্য হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে রিমের, চারিদিকে চোখ বোলায়, রুমে কাউকে দেখতে পায় না। ব্যালকনিতে যেতেই এক চিলতে হাসি ফুটে ওঠে ওর মনে। চারিদিকে পাখির কিচিরমিচির ডাক, হালকা হাওয়া। কি সকাল, কি সুন্দর সকাল। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রিম। শহরে এরকম দৃশ্য দেখেনি কখনো। এই বাড়িটা শহরের কাছেই একটা বাগান বাড়ির মতো, চারিদিকে অনেক গাছপালা। বাড়িটা দেখতে পুরনো মনে হলেও ভিতরটা পুরনো মনে হয় না। হঠাৎ ভাবে এখান থেকে পালানো যাবে, কিন্তু মুহূর্তেই দূরে অনেকগুলো গাছ দেখতে পায়। মন খারাপ হয়ে যায় রিমের। রুমে এসে আরুষের ফোন তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কোথাও পায় না। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে নামতেই দেখে আরুষ ডিম ফ্রাই বানিয়ে টেবিলে রাখছে। রিমকে আসতে দেখে মুচকি হাসি দিয়ে বলে,
গুড মর্নিং জান, উঠে পড়েছো? এসো নাস্তা করবে। আসলে বাইরে থেকে খাবার সব আনিয়েছি, বাট ডিমের ফ্রাইটা পাইনি, তাই ইউটিউব দেখে করছি। তোমার তো ডিম ফ্রাইটা ফেভারিট, তাই না? বলে রিমকে চেয়ারে টেনে বসিয়ে দেয়। রিম ভাবছে ওর ফেভারিট যে ডিম ফ্রাই সেটা আরও জানলো কিভাবে। এই গুন্ডা দ্বারা সব কিছু সম্ভব। এটা তো সিম্পল একটা জিনিস। রিম কোনো কথা না বলে খাবার খাওয়া শুরু করে। আরুষও খেতে বসে পড়ে। এইদিকে রিমকে সবাই অনেক খুঁজছে। পুলিশ আরুষের বাসায় তল্লাশি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। রিয়াদ বোনকে খুঁজে না পেয়ে পাগল প্রায়। সারা দিন রাত এক করে খুঁজে বেড়াচ্ছে। খাওয়া শেষে রিম রুমে চলে আসে। কিছুক্ষণ পর আরুষও আসে। এসেই ড্রয়ার থেকে ওয়ালেট আর বন্দুক বের করে কোমরে গুজে নেয়। গাড়ির চাবিটা হাতে নিয়ে রিমের কপালে একটা চুমু দিয়ে বলে, জান, সাবধানে থেকো। আমি একটু বাইরে থেকে আসছি। কিছু লাগলে বাইরে দারোয়ান বা গার্ডদের বলবে। খিদে পেলে কিচেনে সব খাবার রাখা আছে। ফ্রিজে ফুচকা আইসক্রিম আছে, খেও। আর কিছু ভালো না লাগলে টিভি দেখো। আমি তাড়াতাড়ি চলে আসবো, ওকে? হালকা করে জড়িয়ে ধরে চলে যায়। রিম নির্বাক হয়ে বসে থাকে, কিছু বলে না। মনে মনে ভাবে আজ এখান থেকে যে করে হোক পালাতে হবে। রিম বাড়ির চারিদিকে ভালো করে দেখে নেয়, বের হওয়ার কোনো রাস্তাই পায় না। হঠাৎ চাঁদের কথা মনে পড়ে। খুঁজতে খুঁজতে ছাদে যাওয়ার সিঁড়িও পেয়ে যায়, কিন্তু গিয়ে দেখে ছাদে তালা ঝুলানো। যার চাবি কোথায় তার অজানা। মলিন মুখে নিচে নেমে আসে। রুমে এসে ভাবতে থাকে কি করে গার্ডগুলোর চোখ ফাঁকি দিয়ে পালানো যায়। আলমারিটা খুলতে অনেকগুলো শাড়ি দেখে, আর অন্যদিকে আরুষের জামা কাপড়। একটা শাড়ি নিয়ে বেলকনিতে শক্ত করে বাঁধে। শাড়ির আঁচলটা কোমরে গুজে খুব সাবধানে নিচে নামে। তারপর পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে আসে। অনেকক্ষণ দৌড়াতে দৌড়াতে হাঁপাতে থাকে। চারিদিকে তাকিয়ে দেখে পুরো জঙ্গলের ভিতরে। চারিদিকে শুধু গাছ আর গাছ। এবার কোন দিকে যাবে বুঝতে পারছে না। ভয়ও পাচ্ছে খুব। জায়গাটা অনেক শুনশান, কোনো জনমান্য নেই। হঠাৎ ফুসফুস শব্দ পায়। শব্দটাও পিছন থেকে আসছে। পিছনে তাকাতেই চমকে যায়। হার্টবিট পুরো বন্ধ হয়ে যায়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সাপটা ওর দিকেই তেড়ে আসে। দৌড় দেবে তখনই হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। এতে সাপটা ওর খুব কাছে চলে আসে। ভয়ে চিৎকার করে ওঠে। তখনই বিরাট জোরে শব্দ হলো। তাকাতেই দেখে সাপটা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। দেখে আরুর সামনে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। এমনিতে রিমের যান যায় যায় অবস্থা, তার উপর আরুষ যেভাবে ওর দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আস্ত গিলে খাবে। চোখ দিয়ে যেন রক্ত ঝরছে। কিন্তু আরুষ কি করে এখানে আসলো? আরুষ রিমের কাছে এসে হ্যাচকা টানে দাঁড় করায়। ঠাস করে গালে চড় বসিয়ে দেয়। তোর সাহস হয় কি করে তুই আমার থেকে পালাতে চাস, আমার কাছ থেকে দূরে যেতে চাস? এই আরুশ খানকে তোর থেকে আলাদা কেউ করতে পারবে না, সেটা তুইও পারবি না। মৃত্যুর আগ পর্যন্ত তোকে আমার সাথে থাকতে হবে, এবং মৃত্যুর পরেও আমি তোকে ছাড়বো না। রিম দাঁড়িয়ে কান্না করতে থাকে। ভয় কিছু বলতেও পারছে না। আরুষ রিমের হাত শক্ত করে চেপে ধরে দাঁত কটমুটিয়ে বলে, কি হলো, কথা বলছিস না কেন? আমার কাছে থাকলে কি হয়? আমি তোকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি। সেটা আমার দোষ নাকি একটা গুন্ডা হয়ে ভালোবাসা অপরাধ, কোনটা? আহ, আমার ব্যথা লাগছে, ছাড়ুন। লাগুক, আমার যে এইখানটায় কষ্ট হচ্ছে সেটা দেখো না। রিম জোরে কান্না করতে করতে বলে, আমি আপনার সাথে থাকবো না, ছাড়ুন আমাকে। নো বেবি, নো। আমার কাছ থেকে চলে যাওয়ার কথা ভাবলে তোমাকে খুন করে ফেলবো। অন্য কারোর সাথে তোমাকে দেখার চেয়ে এটাই ভালো। আগে তোমাকে মারবো, তারপর নিজেও মরবো। আরুষের কথা শুনে রিম আরো ভয় পেয়ে যায়। রিমকে টেনে এক এক কদম আগাতে চিৎকার করে পা ধরে বসে থাকে। আরুষ বেশ বুঝতে পারে হোঁচট খাওয়ার জন্য পায়ে ব্যথা পেয়েছে। আর কিছু না ভেবে পাজা করে তুলে হাঁটা শুরু করে। রিম গালে হাত দিয়ে এখনো বসে আছে। মুখ থেকে ভয়ে একটা টুর শব্দ বের হচ্ছে না। আরুষ পায়ে মলম লাগাতে ব্যস্ত। এখনো চোখে মুখে রাগী ভাবটা রয়ে গেছে। রাগে গজগজ করছে। পায়ে শেষ করে তাকিয়ে দেখে রিম গালে হাত দিয়ে বাচ্চাদের মতো মাথা নিচু করে আছে। এই ফেসটা দেখে আরুষের মাথা কিছুটা গরম হয়েছে। তারপর উঠে গাল থেকে হাত সরিয়ে নেয়।
গাল লাল টকটকে হয়ে আছে। এতে আরুষের বুকে চিনচিন ব্যথা অনুভব করতে লাগে। প্রিয়তমার কষ্টে যে সে আরো দ্বিগুণ কষ্ট পায়, সেটা কি রিম বোঝে না, নাকি বুঝতে চায় না? খুব যত্ন সহকারে গালে মলম লাগিয়ে দেয়, তারপর দরজা বন্ধ করে চলে যায়। রিম অবাক হয় রিম অবাক হয়ে যাবার পানে তাকিয়ে থাকে আর ভাবে, সত্যি আরুষ তাকে এতটা ভালোবাসে, নাকি কদিন পরেই তার আসল হিংস্র রূপ বেরিয়ে আসবে? না না, এসব আমি কি ভাবছি? ও একটা গুন্ডা। যে মানুষ খুন করতে পারে সে কি করে কাউকে ভালোবাসবে? ও একটা ধর্ষক খুনি। রিমের মনে শুধু আরুষের প্রতি ঘৃণাই বজায় থাকে। দুপুরে নিচে যেতেই দেখে একজন মধ্যবয়স্ক মহিলা রান্নাঘরে কাজ করছে। রিম যেতেই একগাল হেসে বলল, তুমি আমাগো আরশ বাবার নতুন বউ, কি সুন্দর দেখতে, মাশাল্লাহ। রিম প্রত্যুত্তরে কি বলবে বুঝতে পারছে না। কিন্তু উনি আবার বলতে শুরু করেন, আমি সাবিলা বানু, এই বাড়ির দারওয়ানের বউ। এইখানে আপনার দেখাশোনা আর রান্না করার জন্য রাখছেন। আপনি কিতা খাইবেন বলেন, বানাইয়া দিব। আরশ বাবা তো কিছু দিন পর পর আসতো, আমি রান্না করে দিতুম। আমি এই কয়েকদিন শরীর বালা ছিল না, তাই আজকে আইছি। এখন কোন দুপুরে কি খাইবেন? রিমের ছাবিলা বানুর বকবকে বিরক্ত লাগছে যা ইচ্ছে কর। বলে উপরে চলে যায়। ছাবিলা বানু রিমের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, যা বাবা, কিছুই বললেন না। মনে হয় নতুন বউ, তাই লজ্জা পাইছে। রাতে আরুষ যখন রুমে আসে, দেখে রিম বিছানায় পিঠ চেপে শুয়ে আছে। চেহারা কেমন বিষণ্ণ লাগছে। রিমের কাছে গিয়ে জিজ্ঞেস করে, জান, কি হয়েছে? এভাবে পেট চেপে আছো কেন? রিমের কোনো প্রত্যুত্তর না পেয়ে আরুষ পাগলের মতো করতে থাকে। বিছানা থেকে রিমকে তুলতেই পেটে আরো জোরে চাপ চেপে ধরে, আর্তনাদ করে ওঠে। আহ! জান, কি হয়েছে বলো? খিদে পেয়েছে? খাবার খাওনি? খালা তো বললো খাবার খেয়েছো। তাহলে কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? পেট চেপে আছো কেন? ব্যথা করছে? হঠাৎ আরুষের চোখ যায় বিছানায় লেগে থাকা রক্তের ছাপের দিকে। আরুষের আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। আর কিছু না বলে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। রিমের লজ্জায় মনে হচ্ছে মাটি ফাঁক করে ঢুকে পড়তে। বুঝতে পারছে না আরুষ কোথায় গেছে। এদিকে হালকা পেটে ব্যথাও করছে, কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ পরেই একটা ব্যাগ হাতে ফিরে আসে। ব্যাগটা রিমের হাতে দিয়ে বলে চেঞ্জ করে আসতে। রিম কোনো কথা না বলেই ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে রুমে আসতে দেখে বেডশিট পাল্টানো। আরুষ রুমে নেই। রিমের খুব অস্বস্তি হচ্ছে। তখনই আরুষ রুমে ঢোকে একটা দুধের গ্লাস হাতে। রিমকে অতি যত্নে বিছানায় বসিয়ে দুধটা খেতে বলে। রিম কিন্তু রিম খেতে চায় না। জোর করে খাইয়ে দেয়, তারপর খাবার খাইয়ে দেয়। পিরিয়ডের ব্যথায় ঠোঁট কামড়ে শুয়ে আছে রিম। আস্তে আস্তে ব্যথা বাড়ছে, কি করবে বুঝতে পারছে না। বিছানার এক কোণায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ব্যথায় ঘুম আসবে কি করে? বিছানার এপাশ ওপাশ করতে থাকে। হঠাৎ পেটে গরম কিছু অনুভব করছে। চোখ খুলে তাকাতে দেখে আরুষ। রিম লাফিয়ে ওঠে, পেট পেট থেকে হাত ছড়িয়ে নেয়। আরুষ চোখ গরম করে তাকিয়ে বলে, চুপচাপ ঘুমাও। পেট ব্যথা এত হচ্ছে, তারপরেও মুখে কুলো পেটে বসে আছো। শুধু পেন কিলার খেয়ে তো হবে না। তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি হটপিক দিয়ে দিচ্ছি, ব্যথা কমবে। ডাক্তারকে কল করেছে, এত রাতে তো আসা সম্ভব না। উনি পেন কিলার আর এই টিপস দিয়েছেন। সো চোখ বন্ধ করো। রিম ভাবছে, কি অদ্ভুত মানুষ। পিরিয়ড তো সামান্য ব্যথা হবেই, তাই বলে ডাক্তারকে বলতে হবে? আজব। আরুষ তো আরুষ তাড়া দিতেই আর কোনো কথা বাড়ায় না, শুয়ে পড়ে। আরুষ ওর শাড়ির উপরেই পেটে হট ব্যাগ লাগাতে থাকে। আবেশে চোখ বন্ধ হয়ে যায় রিমের। সকালে চোখ খুলতেই শরীরে ভারী কিছু অনুভব করে। তাকাতেই তাকাতেই চোখ চড়ক গাছ। আরুষ ওর পেট জড়িয়ে ঘুমিয়ে আছে, হাতে হট ব্যাগ। আরুষ কি সারা রাত ঘুমায়নি? কিছুই বুঝতে পারছে না।
শরীরে ব্যথাও করছে না। রিম আরুষকে হালকা ধাক্কা দিয়ে বলে, এই যে শুনছেন, আমাকে ছাড়ুন, এখানে এসে ঘুমোন। আরুষ ধরপড়িয়ে ওঠে। কি হলো জান, বেশি ব্যথা করছে? ডাক্তারকে বলবো? কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারিনি, সরি। আরুষের এই কথাগুলো শুনে রিম হাঁ করে চেয়ে আছে। তারপর বলে, আমি ঠিক আছি, ব্যথা করছে না, এখন সকল হয়ে গেছে, আমি উঠব, আপনি ঘুমোন। সত্যি ব্যথা কমছে তো? হুম, আপনি আমার উপর ঘুমিয়েছিলেন, তাই বালিশে এসে ঘুমোতে বলেছি। বলে উঠতে যাবে, আরুষ এক টানে বুকের উপর ফেলে দেয়। কোথায় যাচ্ছ? এখনও তোমার শরীর দুর্বল, এখন ওঠার দরকার নেই, আর একটু রেস্ট নাও। রিমকে জোর করে শক্ত করে বুকে জড়িয়ে আবার ঘুমিয়ে পড়ে। রিম ডাইনিংয়ে বসে আছে আর আরুষ একের পর এক ফল খাইয়ে চলেছে। রিম আর পারছে না খেতে। প্লিজ, আমি আর খাবো না। আরুষ চোখ গরম করে তাকিয়ে বলে, খাবে না মানে? তোমার শরীর এমনিতে দুর্বল, না খেয়ে খেয়ে এই অবস্থা। চুপচাপ খাবারগুলো শেষ করো। আমি খাবো না, তাতে আপনার কি? ধমক দিতে ভয়ে চুপসে যায় রিম। আরুষ জোর করে খাইয়ে দেয়। এভাবে আরও দুদিন চলে যায়। আরুষ খুব কেয়ার করে রিমকে। রিম এতে প্রচণ্ড বিরক্ত হয়, কারণ ও আরুষকে খুব ঘৃণা করে। ও ভাবে যে মানুষ খুন করতে পারে, আর যাই হোক তার সাথে থাকা যায় না। অপেক্ষার প্রহর গুনছে, কখন ও এই জেল থেকে বের হবে। ওর বিশ্বাস ওর ভাই ঠিকই ওকে খুঁজে বের করবে, এখান থেকে নিয়ে যাবে। বাড়ির কথা মনে পড়তেই চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। রাত 10টা। রিম বিছানায় আশোয়া হয়ে বসে আছে। তখনই ছাবিলা খালা এসে বলে, নতুন বউ, সব রান্না শেষ, আমি এখন বাড়ি যাই। প্রত্যুত্তরে শুধু বলল। কিছুক্ষণ পর আরুষ রুমে ঢুকে। আরুষকে দেখে রিমের অস্বাভাবিক লাগছে। চোখ লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো, শার্টের বোতাম আধ খোলা, হেলে ডুলে হাঁটছে। এসেই কোটটা সোফায় রেখে রিমের কোলে গা এলিয়ে দেয়। জান, মাথাটা একটু টিপে দাও না। কথাটা বলতে আরুষের গলা জড়িয়ে আসছিল। এই শীতল কণ্ঠের কথাটা রিম ফেলতে পারেনি। কপালে হাত দিতে চমকে উঠল। আরুষের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তা দেখে রিম বলল, আপনার শরীরে তো জ্বর। সামান্য জ্বরে কিছুই হবে না, তুমি মাথায় হাত বুলিয়ে দাও, ঠিক হয়ে যাবে। রিম মাথায় হাত বুলাতে থাকে। আরুষ চোখ বন্ধ করে কোমর জড়িয়ে ধরে। যত সময় করাচ্ছে তত যেন জ্বর বাড়ছে। আরুষ জ্বরে ঘুমের ঘোরে কি যেন মিনমিন করে বলছে। একটু মাথা নুয়ে শোনার চেষ্টা করে। জান প্লিজ, আমাকে ছেড়ে যেও না। সবাই আমাকে ছেড়ে চলে যায়, তুমি এখন একমাত্র বেঁচে থাকার কারণ আমার। যেও না প্লিজ, তোমায় ছাড়া বাঁচতে পারবো না আমি। এটা কেন বুঝো না? কেন কেন?